দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আয়োজন এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি সপ্তাহের 6 দিন শনি থেকে বৃহস্পতি সকাল 9:30 এনটিভিতে দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠানসূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডি শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে মোহাম্মদ মনসুর কাজীর তৃতীয় একক চিত্রকলা প্রদর্শনী বিমূর্তের সহাবস্থান। প্রদর্শনী চলবে 15 জুলাই পর্যন্ত। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে মাহমুদুর রহমান দীপনের তৃতীয় একক চিত্রকলা প্রদর্শনী মুহূর্তেরা। প্রদর্শনীতে শিল্পীর 54টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 15 জুলাই পর্যন্ত। গ্যালারি কায়ার 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে 35 জন আধুনিক ও সমসাময়িক শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 12 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠানসূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। রাকিব, শোন, মরার পর প্লিজ কাক হয়ে জন্মাইস না। ইউ ডিসগাস্টিং লাগে। কাক? কেমন কথা রাকিব? আমি সোশ্যাল মিডিয়া লাইভে তোর ডেড বডি দেখাবো বলে একটা পুরা ইন্ট্রো বানাইলাম। আল্লাহ, এটা কি? এটা কি তোমার কোনো ইশারা? রাত 9:30 থাকছে একক নাটক। কত বড় হয়েছিস তুই? এই যে তোর বকি দিলাম, মনে হইল তুই সেই ছোট্ট শৈশব। সন্তান কি কখনো বাবা মার কাছে বড় হয়? তুমি এত ভালো মনের একটা মানুষ, প্লিজ তুমি এরকমই থেকো। ভালো না বাসলে চেঞ্জ হয়ে যাবে। আরে আপনারা কারা? ছোট্ট না তো? রিয়া, আমার এতটাই দিনকাল খারাপ হয়ে যায়নি যে আমি চারটার সাথে শাড়ি ম্যাচ করে পরবো। এইসব গ্রামের চাষা বসে আত্মীয় স্বজন আমি আপনার ঘোরাফেরা শুরু করছেন। বুঝলি? আমাদের পর থেকে যে যত্ন করতেছে ওরা, আসল ঘটনা যখন শুনবো না জানি কি করবো। পায়ের তলার থেকে একটু একটু করে মাটি শুইতে দিতেছে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এ লগন গান শোনাবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের অতিথি বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি, খুবই ভালো। এই কাজের যাচ্ছে, খুব দ্রুত গতিতে কাজগুলো, সময়টাও দ্রুত গতিতে যাচ্ছে। সময়টাও দ্রুত গতিতে যাচ্ছে একদম। প্রতি বছরই বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন অ্যাস্ট্রো অলিম্পিয়াডের আয়োজন করে থাকে এবং সেই ধারাবাহিকতায় এবছরও আয়োজন করেছে। সুতরাং কাজের পরিমাণটা এখন অনেক বেশি। 3 জুলাই আপনারা সংবাদ সম্মেলন করেছেন এবং 1 জুন থেকে সমস্ত প্রক্রিয়া শুরু হয়েছে। কেমন যাচ্ছে প্রচারণা শুরু করে? যেটা হলো যে স্টুডেন্ট যারা ছিল গত বছর আমাদের অংশগ্রহণ করেছিল বা আগের বছরগুলোতে, যাদের এখন বয়স আছে অংশগ্রহণ করবার জন্য, কারণ আমাদের এটা হলো 14 থেকে 18 বছর বয়সের স্কুল কলেজের ছেলে মেয়েদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য। ফলে যেটা হচ্ছে যে তারা কিন্তু ইতিমধ্যেই রেজিস্ট্রেশন তখন করে ফেলেছে এবং পরবর্তীতে যেটা দেখা গেল যে আমাদের সাথে অ্যাপেক্স ওরা যুক্ত হলো। ফলে আমরা এটার নাম দিয়ে দিলাম অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড। ফলে যেটা হলো যে এখন প্রচারণাটা আরও পুরোদমে
পুরো অঞ্চলগুলোতেই হয়ে যাচ্ছে, আরো বড় পরিসরে প্রচারণাটা হচ্ছে। এবার তো জেলা শহরগুলো সহ আসলে আপনারা বিভিন্ন জায়গা থেকে, মানে আগে ছিল কি শুধুমাত্র বিভাগীয় শহর, এবার জেলা শহরও যুক্ত হয়েছে। এবার জেলা শহরে যুক্ত হয়েছে। গতবার ছিল আমাদের ওইদিকে ছিল মুন্সিগঞ্জ ছিল এবং আরেকটা ছিল হলো সিরাজগঞ্জ। কিন্তু এবার সিরাজগঞ্জের যে আমাদের সংগঠক ওরা করতে পারিনি, সব ওদের ব্যস্ততা, পড়াশোনা সবকিছুর জন্য, ফলে আমরা নতুন যুক্ত হয়েছে এবার টাঙ্গাইল এবং কুমিল্লা, আর মুন্সিগঞ্জ তো আছেই। ফলে এই 3টা জেলা শহর আর আমাদের 8টা বিভাগীয় শহর মিলে 11টা শহরে হচ্ছে আমাদের। গতকালকে হয়ে গেল চট্টগ্রামে, আজকে সিলেটে হচ্ছে, আগামীকালকে ময়মনসিংহ, তারপরে টাঙ্গাইল, এইভাবেই ধারাবাহিকভাবে হয়ে 21 তারিখ শেষ হয়ে যাবে। অর্থাৎ এইভাবে যেখানে যেদিন পরীক্ষা হচ্ছে তার আগের দিন পর্যন্ত সেই জায়গাগুলোতে উন্মুক্ত থাকছে রেজিস্ট্রেশন করবার। অনলাইনে করতে পারবে এবং অফলাইনেও করতে পারবে, আমাদের স্থানীয় যে সংগঠকরা আছেন তাদের কাছে তারা করতে পারবে। আচ্ছা, বিগত বছরগুলোর তুলনায়, মানে আপনারা তো 20তম বারের মতন এই আয়োজনটি করছেন, গত 19 বার যখন আয়োজন করেছেন সেই তুলনায় এবারে অংশগ্রহণ করবার প্রবণতা কি অনেকের মধ্যে বেশি কিনা? এবারে অংশগ্রহণ করবার প্রবণতা অবশ্যই তুলনামূলকভাবে বেশি আমাদের সবকিছু মিলে। কিন্তু আমরা একটা যে সময়টা আমরা বাছাই করেছি এটা আসলে খুব একটা, যেটা হচ্ছে পরীক্ষা, ছাত্রছাত্রীদের পরীক্ষা শেষ হচ্ছে, তারপরেই তারা আবার আরেকটা প্রতিযোগিতায় আসছে, তাদের এই জন্য একটু এটা হচ্ছে। আশা করছি আগামী বার থেকে আমরা শীতের সময়েই এটা করব, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই এই জিনিসটা করব। আচ্ছা, নতুনত্ব কি এবার আছে কিছু? নতুনত্ব যেটা আছে যে আমাদের যেমন ময়মনসিংহ, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, ঢাকা, এই জায়গাগুলোতে, এই 4টা ভেন্যুতে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়াম আছে, ওনারা ওনাদের প্ল্যানেটোরিয়াম এবং ওনাদের মেজোবাস নিয়ে আসবেন। আমাদের যে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা থাকবে তাদের মধ্যে বিজ্ঞান বিষয়ে আগ্রহ আরও বাড়ানোর জন্য তাদের যে প্রদর্শনী বস্তুগুলো আছে সেগুলো নিয়ে ওনারা আসবেন এবং একই সঙ্গে প্ল্যানেটোরিয়ামটাও নিয়ে আসবেন। এটা তো ওনারা করছেনই। আর আরেকটা জিনিস যেটা আমরা করছি সেটা হলো এবারই আমরা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর মিখাইল গাব্রিলভ, ওনাকে আমরা নিয়ে আসছি, আমন্ত্রণ জানিয়েছি। উনি আসছেন। 26 তারিখ আমাদের হবে চূড়ান্ত প্রতিযোগিতা। আচ্ছা, এটা হবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আমাদের চূড়ান্ত প্রতিযোগিতা এবং আমাদের একাডেমিক পার্টনার হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। ফলে যেটা হলো যে ওনারাই বললেন যে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড কমিটির চেয়ারম্যানকে আপনারা আমন্ত্রণ জানান। তখন আমরা বললাম যে আমরা তো একটা বিজ্ঞান ক্লাব, এখন আমাদের পক্ষে ওনার ট্রাভেল কস্ট এবং যেটা হচ্ছে যে ওনার অ্যাকোমোডেশন, ফুড, ট্রান্সপোর্ট সব কিছু মিলে একটা তো ব্যয় আছে। তখন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ডক্টর মোহাম্মদ ফরশুদ্দিন স্যার, উনি আমাদের অ্যাডভাইজার ও অ্যাসোসিয়েশনের, উনি বললেন ঠিক আছে আমরা ইউনিভার্সিটি থেকে সব ব্যবস্থা করি এবং ওনারা সম্পূর্ণ ব্যবস্থা, সম্পূর্ণ দায়িত্ব, ওনারা সবকিছু ওনারা করছেন। আসলে একটি কাজ সফল করবার পেছনে অনেক মানুষের কন্ট্রিবিউশন থাকে, মানে একা তো কারোর পক্ষে এটা করা কোনোভাবেই সম্ভব না। এবং এইবার যেটা হয়েছে আমাদের সাথে এডিএন টেলিকম এক কোম্পানি আছে, ওনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তারপর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ওনারাও যুক্ত হয়েছেন। তা আর এছাড়া গত বছরও ছিলেন পায়োনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ওনারাও আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সাপোর্ট দেওয়ার জন্য। আর এছাড়া আরও অন্য প্রতিষ্ঠান অনেকগুলো আছে যারা আমাদেরকে খুবই সহযোগিতা করছে। আপনি যেমনটি বলছিলেন যে 14 থেকে 18 বছর বয়সের যারা তারা অংশগ্রহণ করতে পারছে, কিন্তু 18 বছরের বেশি যারা, তারা যদি অংশগ্রহণ করতে চায় সেক্ষেত্রে কোনো বাধা আছে কিনা? এটা ইন্টারন্যাশনাল কমিটির যে ল সেই অনুযায়ী যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা এই প্রতিযোগিতায় আসতে পারবে না, এই আয়োজনে আসতে পারবে না। ফলে যেটা হয়েছে যে তাদেরকে স্কুল এবং কলেজে পড়তে হবে এবং তাদের বয়সসীমা 18 ওপরে হতে পারবে না, এটা হচ্ছে তাদের নিয়ম। ফলে আমরা যেটা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আমরা বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন আমরা যেটা পরিকল্পনা করছি আগামী বছরই আমরা এটা করে হয়ে যাবে, সেটা হলো বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রছাত্রীদের জন্য অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড আয়োজন করা। এবং সেইখানে যেটা হবে যে যারা অংশগ্রহণ করবে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা আমন্ত্রণ জানাবো, তারা আসবে এবং আমরা ছাত্রছাত্রীদেরকে যেটা করব অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স এই বিষয়গুলো পড়বার জন্যে আমাদের সাথে ইতিমধ্যে
রাশিয়ার সরকারের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট আছে যে আমরা স্কলারশিপের জন্য আমরা 10 জনের নাম পাঠাই, তারা সেখান থেকে সাক্ষাৎকার নিয়ে 2 জনকে তারা দিয়ে থাকে, স্কলারশিপ দিয়ে থাকে অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স বিষয়ে পড়বার জন্য। আর একই সঙ্গে আমরা কথা বলছি কোরিয়ার সাথে, ইন্দোনেশিয়ার সাথে, তো পাশাপাশি চায়নার সঙ্গে, কারণ ওরা হচ্ছে যে এই ধরনের স্কলারশিপগুলো ওরা দিয়ে থাকে এবং তাদের সাথে আমাদের সম্পর্কটাও ভালো। আমরা আশা করছি ওদেরকেও আমরা আমাদের সাথে পাবো আমরা। মানে এতদিন ধরে হয়তো যাদের আক্ষেপ ছিল, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তারা সেই সুযোগটা পাবে। এবং যেটা হচ্ছে যে এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, মানে এটার ফলে যেটা হবে যে আমরা এতদিন তো পপুলারাইজেশনে কাজ করছিলাম, আমরা এটা হয়ে যাবে বা গবেষণাধর্মী রিসার্চ, মানে খুবই ইন্টারন্যাশনাল লেভেলের কাজগুলো, একাডেমিক কাজগুলো একদম একদম সেটা আমরা করতে পারবো। আচ্ছা, প্রত্যেক বছরে আপনারা যখন এই অ্যাস্ট্রো অলিম্পিয়াডের আয়োজন করে থাকেন, এখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হয় তাদের জন্য একটা সুযোগ থাকে, আরো একবার শুনতে চাইবো। আচ্ছা, তাদের জন্য যেটা হচ্ছে যে আমরা 26 তারিখে 21 তারিখে তো আমাদের 11টা শহরে বাছাই করে ফেলছি ছাত্রছাত্রীদেরকে। তারা আসবে 26 তারিখে। আসবার পরে সেখানে তাদেরকে নিয়ে আমরা আবার একটা পরীক্ষা হবে এবং সেখান থেকে আমরা 30 জনকে বাছাই করব। সিনিয়র গ্রুপের 15 জন, জুনিয়র গ্রুপের 15 জন নিয়ে তাদেরকে 29-30 এই 2 দিন আমরা তাদেরকে ক্লোজ ক্যাম্প করাবো। অর্থাৎ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে কী ধরনের প্রশ্ন আসে, কী ধরনের প্রস্তুতি নিতে হয়, কী ধরনের পড়াশোনা করতে হয়, বা টেলিস্কোপ কীভাবে অপারেট করতে হয়, সব কিছু তাদেরকে ওয়ার্কশপ থাকবে 2 দিনের। হবার পরে সেখান থেকে আমরা 5 জনকে সিলেক্ট করে ফেলবো। করে মানে 15 জনের মধ্যে থেকে 5 জনকে আপনারা নির্বাচন করবেন। 30 জনের মধ্যে থেকে সিনিয়র গ্রুপের 2 জন আর জুনিয়র গ্রুপের 3 জন। এই 5 জনের নাম সিলেক্ট করে আমরা যেটা করব সেটা হচ্ছে সেপ্টেম্বরে হচ্ছে ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড 20 তারিখ থেকে শুরু হবে 27 তারিখ পর্যন্ত, কিন্তু তাদেরকে নাম পাঠাতে হবে আগস্টের প্রথম দিকেই। ফলে আমরা যেটা করছি 30 তারিখে বাছাই করে আমরা নামটা পাঠিয়ে দেব, কারণ ভিসা প্রসেসিং এর একটা ব্যাপার থাকবে সেটা। এবং সেখানে আমরা বলেছি যে আমরা প্রথম জুনিয়র গ্রুপের একজন এবং সিনিয়র গ্রুপের একজনকে আমরা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা তাদের প্লেন ফেয়ার, তাদের রেজিস্ট্রেশন ফি, সমস্ত কিছু ভিসা ফি সব কিছুই আমরা ব্যবস্থা করব। আর স্পন্সর পাওয়া সাপেক্ষে এখন অ্যাপেক্স ওরা বা অন্যরা যারা আছে তারা কিন্তু আমাদের বাংলাদেশে আয়োজনের জন্য তারা আমাদের সহযোগিতা করছেন। এখন ইন্টারন্যাশনালটার জন্য আবার আমাদেরকে হয়তো আমরা পেয়ে যাব, সেটা হয়ে যাবে। এটা একটা। আর আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড আরেকটা আয়োজন আছে, সেখানে ওরা এখনো তাদের ভেন্যু বলেনি কোথায় হবে, হলে সেখানেও আমরা আশা করছি আমরা 5 জনকে সেখানে পাঠাতে পারবো। আচ্ছা, এই যে এতগুলো বছর ধরে অ্যাস্ট্রো অলিম্পিয়াড প্রতি বছর 5 জন করে নির্বাচন করে থাকে, তো এই যে গত 19 বছরে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে নিয়ে আপনারা আসলে কি করেছেন? এটা আসলে যেটা হচ্ছে যে আমরা যেহেতু পপুলারাইজেশনের কাজগুলো করি, ফলে তাদেরকে যে আমরা সহযোগিতা করব, তাদের ধরে রাখবো, তাদের ডেভেলপমেন্টের জন্য যে কোনো সহযোগিতা করতে পারবো সেটা আসলে আমাদের পক্ষে সম্ভব হয়নি। কিন্তু আমরা দেখেছি যে তারা আমাদের এখানে আসবার ফলে যেটা হচ্ছে অ্যাস্ট্রোনমি এই বিষয়গুলোতে এতই আগ্রহী হয়েছে, এখান থেকে অনেকেই বাইরে গিয়ে কিন্তু তারা নিজ দায়িত্বে নিজ উদ্যোগেই পড়াশোনা করছে। এখন আপনি যেটা বললেন যে তাদের নিয়ে আসলে আমরা কিছু করতে পেরেছি কিনা, কারণ এটা তো একটা কমিউনিটির মত হয়ে গেছে একদম। কিন্তু যেটা হলো যে আমাদের এখানে যেহেতু কোনো একাডেমি নেই অ্যাস্ট্রোনমি বিষয়ে, ফলে যেটা হচ্ছে তাদেরকে নিয়ে একাডেমিক কার্যক্রম আমরা আসলে পরিচালনা করতে পারিনি। সেই বিবেচনা থেকেই কিন্তু এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ের যে অলিম্পিয়াডটা আমরা ভাবছি সেটা আমরা করব। করলে যেটা হবে যে আমাদের এই জুনিয়র যারা আসবে, মানে স্কুল কলেজের ছাত্রছাত্রী যারা অলিম্পিয়াডে আসবে, তাদেরকে আগামী দিনে এই বিষয়ে তাদেরকে একাডেমিক পড়াশোনা করা এবং পাঠ্যক্রম অনুসরণ করা সেটা আমাদের পক্ষে সম্ভব হবে। মানে এখন আসলে স্কিল ডেভেলপমেন্টের কাজ চলবে, পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে ট্রেনিং এর ব্যবস্থা তারাই করতে পারবে, একদম করতে পারবে। এবং যেটা হচ্ছে যে আমরা অনেকগুলো প্রজেক্টে আমাদের এক মেম্বার আছে সপ্তর্ষি, সে যেটা করেছে যে অ্যাস্ট্রয়েড সে করতে পারে এখন, 5টা অ্যাস্ট্রয়েড সে চিহ্নিত করতে পেরেছে আকাশে। মানে যেটা হয় যে নাসা ওদের থেকে বিভিন্ন ছবি ওরা পাঠায়, দেয়া থাকে, এখান থেকে দেখেই করতে হয় যে আচ্ছা এটা অ্যাস্ট্রয়েড, এরকম অনেক কিছু দেখতে হয়। হ্যাঁ, এখন এই রকম কাজগুলো কিন্তু ব্যক্তি পর্যায়ে অনেকেই করছেন, এখন বাংলাদেশের অনেকেই করছেন। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের অলিম্পিয়াডের পরে সেটা
বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেটা হবে সেটার পরে হয়তো এই কাজগুলো আমরা খুব সংগঠিতভাবে খুব সুসংহতভাবে আমরা আয়োজন করতে পারবো। একদম। অ্যাস্ট্রো অলিম্পিয়াড এখন পর্যন্ত যা অর্জন করেছে সেটা আসলে অনেক, সেটা বলে বোঝানোর মতো না। মানে অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের বয়স 37 বছর আর অ্যাস্ট্রো অলিম্পিয়াডের বয়স 20 বছর। তো এখন পর্যন্ত মোটা দাগে যদি সাফল্যের কথা বলি, অর্জনের কথা বলি, কোনগুলোর কথা বলতে চাই? আমরা যেটা হলো যে প্রথমত তুলনার যদি করতে হয় আমাদের প্রথম দিকে যেটা হতো যে অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজি এই দুটোকে সবাই গুলিয়ে ফেলতো, কিন্তু এখন কিন্তু সেই মানে মিলিয়ে ফেলে না যে জ্যোতিষশাস্ত্র জ্যোতির্বিজ্ঞান দুটো আলাদা বিষয়, এটা একটা আছে। আর আরেকটা যেটা হচ্ছে যে বিজ্ঞানের প্রতি জ্যোতির্বিজ্ঞানের প্রতি কিন্তু আগ্রহী এখন অনেকেই হচ্ছে। আমরা যখন শুরু করেছিলাম তখন হয়তো আমরা একা ছিলাম, কিন্তু এখন অনেক সংগঠন কিন্তু তৈরি হয়েছে, ফেসবুক কেন্দ্রিক হয়েছে, পাশাপাশি ফেসবুকের বাইরেও কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনেক জায়গাতে কিন্তু টেলিস্কোপ তারা কিনছে, তারা কাজ করছে এরকম। যেমন IUB-তে ওরা কাজ করছে অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে, তারপর ড্যাফোডিল ইউনিভার্সিটিতে করছে, বা তারপর ইস্ট ওয়েস্ট তারাও শুরু করতে যাচ্ছে। ফলে যেটা হচ্ছে যে এই কাজগুলো কিন্তু এখন হচ্ছে। পাশাপাশি আমাদের এখানে প্ল্যানেটোরিয়াম আছে, আমাদের এখানে অবজারভেটরি করবার একটা পরিকল্পনা চলছে। এই সব কিছু মিলে আগামী দিনে কিন্তু অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স বিষয় পড়বার জন্য আমাদের এখানে একটা ভালো ক্ষেত্র তৈরি হবে, একটা সুযোগ তৈরি হবে। আর আমরা যেটা করেছি ইতিমধ্যে, যেটা আসলে বাংলাদেশে অনেকগুলো অলিম্পিয়াড হয়, আমরা খুব কি বলে যে এটা আমাদের জন্য একটা আলাদা রকম একটা অর্জন যে কোনো অলিম্পিয়াড তাদের ইন্টারন্যাশনাল ইভেন্ট বাংলাদেশে তারা করতে পারেনি এখন পর্যন্ত, ইন্টারন্যাশনাল ইভেন্টটা। কারণ এখানে সমস্ত অলিম্পিয়াড আমরা যারা বাংলাদেশে আয়োজন করি, আমরা বিদেশের কোনো একটা দেশে গিয়ে আমরা সেটাতে অংশগ্রহণ করি আন্তর্জাতিক অলিম্পিয়াডে। একমাত্র গত বছরই বাংলাদেশে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড হয়েছে বাংলাদেশে, সেটা আমরা অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনে আমরা আয়োজন করেছিলাম। সেটা কতখানি সফল ছিল? সেটা তো গত বছরের পট পরিবর্তনের কারণে সবকিছুর জন্য আমাদের যেটা হয়েছিল যে খুব সংক্ষিপ্তভাবে করতে হয়েছিল, কিন্তু খুব ভালোভাবে সফলভাবে আমরা করতে পেরেছিলাম। আচ্ছা, আপনার এই অ্যাস্ট্রোনমির প্রতি আগ্রহটা আসলে কেন? আচ্ছা, না আমার আগ্রহ যেটা হচ্ছে যে আমি একদমই স্কুলে থাকতে বিভূতিভূষণের চাঁদের পাহাড় বইটা পড়বার পরে মনে হলো যে আচ্ছা দুনিয়াটা অনেক বড়, আফ্রিকা যেতে হবে। সেই চিন্তা, আচ্ছা আফ্রিকা যেতে হলে কিভাবে যাব, সাগরে। আচ্ছা, তারপরে জ্যাক লন্ডনের সি ওলফ বইটা পড়লাম, ওখানে পড়ে যে আচ্ছা সাগরে এইভাবে ভ্রমণ করতে হয়। তখন ওই সব কিছু মিলে আকাশ দেখা, সব কিছু প্রকৃতির প্রতি আগ্রহ, সব এটা হলো। এবং 87 মানে 87 সালে বিজ্ঞান জাদুঘর তারা একটা অ্যাস্ট্রোনমি কর্মশালা করেছিল। আমি সেটা দেখলাম যে সেখানে আব্দুল আল-মতি শরফুদ্দিন স্যার উনি বক্তৃতা দেবেন, এটা শুনে গেলাম। কাকরাইলের মসজিদের অপোজিটে তখন বিজ্ঞান জাদুঘর ওনারা ছিলেন, ওখানে গেলাম, তারপরে যুক্ত হয়ে গেলাম। তারপর মনে হলো যে আচ্ছা একটা টেলিস্কোপ তো কেনা দরকার সবসময় দেখার জন্য। তখন জিয়া, তীব্র, মিরিক এরকম বন্ধুরা ছিল, ওদের বললাম চলো একটা ক্লাব করি। আচ্ছা, ওই শুরু হয়ে গেল। তখন কলেজে পড়ি। ওইটাই কি তাহলে অ্যাস্ট্রোনমি অ্যাসোসিয়েশন? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আমরা আজকের এই জায়গা মানে লেগে থাকলে যেটা হয় যে এখন আমাদের অনেক প্রকাশনা আছে, আমাদের অনেক অ্যাক্টিভিটিস আছে। আমরা যেমন নব থিয়েটার অ্যাডভাইজার ছিলাম আমরা, হ্যাঁ। তারপর এই যে অবজারভেটরি যেটা হচ্ছিল সেটার অ্যাডভাইজার হিসেবে আছি। তারপর অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের বাংলাদেশের আমরা প্রতিনিধিত্ব করছি, হ্যাঁ। এমন কাজগুলো হচ্ছে। আপনারা যখন শুরু করেছিলেন তখন অন্যান্য কোনো সংগঠন কি ছিল যারা অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করছিল? হ্যাঁ, তখন আরেকটা সংগঠন ছিলেন, ডক্টর এয়ার খান, তারপর মোহাম্মদ আব্দুল জব্বার স্যার, তারপর এফআর সরকার, KM সিরাজুল ইসলাম, ওনারা ছিলেন। ওনারা অনেক সিনিয়র, অনেক সিনিয়র। ফলে আমরা তো বাচ্চা তখন, যে আমরা আমাদের মতো করে একটা ক্লাব করি। তারপরে দেখা গেলো যে আমরা আর ওনারা আমাদের সবসময় সহযোগিতা করেছেন এবং খুব ভালো ছিল, এখনও ওনাদের ভালোই আছে। আমাকে একদম সর্বোচ্চ সাপোর্টটা দিয়েছেন আমার মা, যে 5 ভাই বোনের মধ্যে যেহেতু সবার ছোট ছিলাম, ফলে যেটা হলো যে সবাই তো সবার মতো প্রতিষ্ঠিত তাদের নিজেদের জায়গায়, কিন্তু আমি কোনো জব বা কোনো কিছুর জন্য আমাকে চিন্তাই করতে হয়নি জীবনযাপনের জন্য। আমার মা আমার সঙ্গে ছিলেন। আম্মা কিছুদিন হলো সাথে নেই, পৃথিবীতে নেই, মানে তাও 12 বছর হয়ে গেছে আম্মা যে নেই। কিন্তু তার আগে আমার সমস্ত আশ্রয় সব কিছুই আম্মা ঠিক করে গেছেন।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অ্যাসোসিয়েশন যখন শুরু করলেন সেই সময়টাতে আপনারা তো নিজেদের লেখাপড়া বা নিজেদের স্কিল ডেভেলপমেন্টের কাজ করছিলেন, কিন্তু এই যে সংগঠনমূলক যে কাজগুলো সেই কাজগুলো কবে থেকে বা কিভাবে কোনটা দিয়ে শুরু করেছিলেন? কারণ অনেকগুলো কাজ আছে আপনাদের। অনেকগুলো কাজ আছে। আমাদের প্রথম কাজটা ছিল হলো মহাকাশ বার্তা পত্রিকাটা বের করা। আচ্ছা। কারণ আমার স্কুলে থাকতে দেখতাম যে আমার বাবা এবং আমার বড় ভাই ওনারা 21শে ফেব্রুয়ারির সময় ওনারা পত্রিকা বের করতেন, আমাদেরকে দিয়ে কবিতা লেখাতেন বা ওনারা নিজেরাই লিখে আমার নামটা দিয়ে দিতেন, এমন একটা ব্যাপার। হ্যাঁ, আব্বা করতেন, তারপরে আমার বড় ভাই করতেন। ওটা দেখে মনে হলো আচ্ছা একটা পত্রিকা তো আসলেই দরকার। মনে হলো আমি আকাশ দেখতে পছন্দ করি, এটা তো অন্যদেরকেও জানাতে হবে। আচ্ছা। এই কারণেই যে তখন আমি যখনকার কথা বলছি 87-এ, তখন কিন্তু অ্যাস্ট্রোনমি বিষয়ে পড়বার জন্যে কোনো বই কিন্তু ওইভাবে অ্যাভেলেবেল ছিল না। ছিল হয়তো বাংলা একাডেমিতে কিছু বই ছিল, জামাল নজরুল ইসলাম স্যারের বই ছিল, জব্বার স্যারের বইগুলো ছিল, কিন্তু সেই বইগুলোর সাথে আমার পরিচয় হয়ে ওঠেনি। হ্যাঁ, ফলে যেটা হলো পত্রপত্রিকার উপরে নির্ভর করতে হতো। তখন সচিত্র সন্ধানী নামে একটা পত্রিকা ছিল, তারা দেখা গেল যে 2-3 মাস পর পর অ্যাস্ট্রোনমির উপরে আর্টিকেল ছাপতো, ইত্তেফাক আর্টিকেল ছাপতো অ্যাস্ট্রোনমির উপরে, ওগুলোই পড়া হতো। পরবর্তীতে জব্বার স্যারের সাথে ওই 87-এ পরিচয় হয়, তখন সরফুদ্দিন স্যারের সাথেও পরিচয় হয়, তখন ওনাদের বইগুলো পড়া, জামালুল ইসলাম স্যারের সাথেও পরিচয় হয়। এইভাবেই তারপরে দেখা গেল যে না পরিসরটা একটু একটু করে বেড়ে যাচ্ছে, বাড়লো, এবং মনে হলো যে না সবাইকে জানানোর জন্য পত্রিকাটা খুবই দরকার, এবং পত্রিকাটা বের করলাম। এবং পত্রিকা বের করে আমাদের একটা মজার অভিজ্ঞতা আছে যে আমার ওই যখন পত্রিকাটা বের করলাম, আমাদের প্রতিষ্ঠাতা সদস্য যে শাওন, তারপরে স্বপন, ওরা 2জন আর আমরা 3জন মিলে যেটা করলাম, পত্রিকা নিয়ে চট্টগ্রাম রওনা দিয়ে দিলাম ট্রেনে, এবং যেতে যেতে ট্রেনে আমরা 82 কপি বিক্রি করে ফেললাম। 82 কপি ট্রেনের মধ্যে। হ্যাঁ, আর তেজগাঁ যখন পার হলো ট্রেন কমলাপুর থেকে, তখনই আমরা বিক্রি করলাম 5 টাকা। সবাই আমরা ছাত্র এবং বললাম যে এটা দেখেন কেনেন, সবাই কিনলো। তারপর অন্য হকাররাও একটু মনে হয় বিরক্তও হয়েছিল আমাদের প্রতি। হ্যাঁ, তারপর ওখানে গিয়ে যেটা হলো আমাদের একদম সারা জীবন মনে থাকবে যে জামাল নজরুল ইসলাম স্যারের সাথে আমাদের তখন ব্যক্তিগত সম্পর্ক তৈরি হলো, দেখা হলো, ওনাকে চিনলাম। চিটাগাং ইউনিভার্সিটিতে যখন গেলাম আমরা ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান, উনি বললেন আমাদের এখানে তো একজন আছেন এমন লিখেন, কে? জামালুল ইসলাম, ওনার এরকম বই আছে। তারপর স্যার তো তখন বাসায় চলে গেছেন, তারপর স্যারের বাসায় গেলাম সার্সন রোডে চট্টগ্রামে। তারপরে থেকে তো স্যার মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সাথে ওনার সবসময় যোগাযোগ ছিল। এই যে তরুণ হয়ে স্বপ্ন দেখা, এবং এখন বহু তরুণের স্বপ্ন আপনারা তৈরি করে দিচ্ছেন, অনেক অনেক শুভকামনা রইল আপনাদের অ্যাস্ট্রো অলিম্পিয়াডের জন্য, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের জন্য। আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvpd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।